কি করবি আমাদের বাসায় এসে বলে তো, আর আমাদের বিয়ে কথা। আমার বাপ তো এমনই, তোর ওপর ক্রাশ খেয়ে আছে। বাপ বলার সাথে সাথে আমার বাপ হ্যাঁ করে দিয়েছে, কোনো সমস্যা নেই, আমরা রাজি, এইসব বলার শুরু করেছে। আহ, এত ভালো ছেলেকে কেউ হাতছাড়া করতে চায় না, তাই আর কি হ্যাঁ হ্যাঁ করে। কতটা ভালো তুই, জানা হয়েছে আমার। জানলেই ভালো। এখন কল করেছিস কেন? তোর মতামত জানতে কল করেছিলাম। ও গড, তোর মতো একটা জিনিসকে বিয়ে করব আমি? ও ঈশার কি হবে তাহলে? মানে আমি জানি, মানে এই বলে কি করছিস? আমি কি করিস নাই? কলেজে শুধুমাত্র সিনিয়র না, জুনিয়রদেরকেও ছাড়িস নাই, আবার বলিস কি করেছি? ওই জুনিয়র ছেলেদের তো আর রিলেশন করার এক্সপিরিয়েন্স নেই, তাদের শিক্ষা দিয়েছিলাম আমি। ওরে, তুই তো আবার জাতীয় রিলেশন শিক্ষা একাডেমির শিক্ষিকা, আমি তো ভুলেই গিয়েছিলাম। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। ঈশাকে নিয়ে থাক। জি সেটাই, রাখছি। কলটা কেটে দিয়ে একটা প্রশান্তির শ্বাস ফেলে অয়ন। বিড়বিড় করে আপন মনে অয়ন বলছে, বাবারও তর্স হচ্ছে না আমাকে বিয়ে করানোর, আমারও দোষ আছে। তখন যদি ঈশাকে সন্দেহ না করে বিয়েটা করে নিতাম, তাহলে আজ ওই আবিরকে সহ্য করতে হতো না। দেখতে দেখা যায় কেমন, উফ, মনে হয় জঙ্গল থেকে উঠে এসেছে জঙ্গলি একটা। ঈশারও পছন্দ, আল্লাহ বাবা দিতেই হয়। অয়ন কথাটা শেষ করে বিয়ের কার্ডটা হাতে নিল। বিয়ের ডেট আসতে আর 7 দিন বাকি আছে। এই 7 দিনের মধ্যেই কিছু একটা করতে হবে। হ্যালো ঈশা, কোথায় আছো তুমি? নিজের ডেস্কে বসে কাজ করছে ঈশা। হঠাৎ করে আবিরের কল আসে। বিরক্তি থাকা সত্ত্বেও কলটা পিক করলো ঈশা। অনিচ্ছে থাকার পরেও আবিরের প্রশ্নের উত্তর দিল সে। অফিসে আছি। এখনই বেরিয়ে আসো। হঠাৎ করে অফিস থেকে চলে আসবো কেন? আরে বেরিয়ে আসো তো, তারপরে বলছি। আচ্ছা। ফোনটা কেটে দিয়ে ঈশা আনমনে ভাবতে লাগলো। কিছু সময় পরেই তো অফিস শেষ হয়ে যাবে, এখন কোথায় নিয়ে যাবে আবির? থুর, ভালো লাগে না এই ছেলের যন্ত্রণা। কি করব আমি? অয়নকে শাস্তি দেওয়ার জন্য নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। ঈশা ডেস্ক থেকে উঠে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। আবার অ্যাড্রেসটা সেন্ড করে দিয়েছে অনেক আগেই। ঈশা রিকশায় করে চলে যায় আবিরের দেয়া অ্যাড্রেস অনুযায়ী। অপরিচিত একটা জায়গা, তবে ঈশার কোনো ভয় করছে না। আবিরের দেয়া অ্যাড্রেস অনুযায়ী চলে যায় ঈশা। আবিরের দেয়া অ্যাড্রেস অনুযায়ী চলে আসে ঈশা। ঈশা রিকশা থেকে নামতেই বেশ অবাক হয়ে যায়, এটা কোন জায়গা ভাবছে ঈশা। হঠাৎ করে ঈশার ফোনে আবিরের কল চলে আসে। ঈশা কলটা পিক করতেই আবির বলতে লাগলো, কত দূরে আছো? এই তো চলে এসেছি, আপনি কোথায়? আমি আছি, একটা কাজ করুন, সামনে যে লাইট ক্লাব দেখতে পাচ্ছেন ওখানে চলে আসুন। মানে ওখানে কেন আসবো? উফ, তুমি বড্ড বেশি প্রশ্ন করো ঈশা, আগে এসেই তো দেখো। ঈশা ফোনটা কেটে দিল। ঈশা নাইট ক্লাবে প্রবেশ করলো। নাইট ক্লাবে আসতে ঈশা ভিন্ন এক আবিরকে দেখতে পেল। বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছে বসে বসে। এই দৃশ্যটা দেখা ঈশার জন্য বরাবরের মতো কষ্টকর। ঈশা এসব পছন্দ করে না। ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো আবিরকে। আবির ঈশাকে দেখতে পেয়ে বন্ধুদের কাছ থেকে উঠে ঈশার দিকে চলে আসে। ঈশা আবিরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, এইসব কি? এখানে কেন ডেকেছেন আমাকে? আবির মৃদু হেসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, তেমন কিছু না, ওই বন্ধুরা মিলে একটু এনজয় করছি, এই আর কি। আসো, সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেই। আবির ঈশার হাত ধরে ঈশাকে ওর বন্ধুদের দিকে নিয়ে যেতে লাগলো। ঈশা নিজের হাত আবিরের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার এই হাত ধরে হাঁটা পছন্দ না, সো প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। ঈশার হাত ছাড়িয়ে নেওয়াতে আবির যে খুশি হয়েছে তা কিন্তু নয়। আবির ঈশাকে একে একে তার সকল বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। আবির সোফায় বসে আছে। ঈশা চলে যেতে চেয়েছে, কিন্তু আবির ঈশাকে অনেক অনুরোধ করে থাকার জন্য। ঈশাও আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে থাকলো ক্লাবে। ডান্স ফ্লোরে সবাই এনজয় করছে। আবির ঈশাকে ড্রিঙ্কস অফার করে। ঈশা না করে দিল। আবির জোর করতে লাগলো, উফ, খাচ্ছ না কেন? আমি এসব খাই না, প্লিজ জোর করবেন না। তা বললেই হয়, একবার ট্রাই তো করে দেখো, অনেক মজা লাগবে। প্লিজ। খেতে তো হবেই, আমি আসি, ভয় নেই, আজ কোনো বারণ শুনছি না। আবির জোর করে ঈশাকে ড্রিঙ্ক করাতে চেষ্টা করছে। ঈশার ঠোঁটের উপর গ্লাসটা চেপে ধরে আবির। ঈশা প্রাণপণ চেষ্টা করছে আবিরকে আটকাতে, কিন্তু পারছে না।
হঠাৎ করে আবিরকে ভীষণ অবাক করে দিল কেউ একজন। আবিরের শার্টের কলার পিছন থেকে চেপে ধরে সোফা থেকে তুলে দাঁড় করিয়ে ঠাস ঠাস সজোরে চড় বসিয়ে দিল তার গালে। রাগে চিৎকার করে বলতে লাগলো অয়ন চৌধুরী, তোর সাহস হয় কি করে ঈশাকে জোর করে ড্রিঙ্ক করানোর, ব্লাডি রাস্কেল। অয়নের থাপ্পড়ের শব্দে পুরো ক্লাবটা থমকে গেল। সবাই অয়ন আর আবিরের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন অয়ন আবিরের উপর হাত তুলল তা কারোরই বোধগম্য হলো না। অয়ন আবিরকে থাপ্পড় মারতেই আবির অয়নের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, ঈশার সাথে আমার বিয়ে হবে, আমি আমার স্ত্রী জোর করি বা ইচ্ছা তাই করি, তাতে তোর সমস্যা কি? আবিরের কথা শুনে অয়নের মাথায় রক্ত উঠে যায়। অয়ন আবিরের কলার চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলছে, যদি ঈশা তোর স্ত্রীও হয় তবু তুই ওকে জোর করতে পারিস না। তাই নাকি? ঈশা কে হয় তোর? কেন ঈশাকে জোর করতে তোর কষ্ট হচ্ছে? অয়ন আবিরের মুখের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ও আমার কে তা তোর মতো একটা রাস্তার ছেলেকে বলতে আমি বাধ্য না। কথাটা শেষ করতেই অয়ন আবিরকে ধাক্কা মেরে কলারটা ছেড়ে দিল। অয়ন আবিরকে ধাক্কা দিতেই আবির তাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ে। অয়ন ঈশার দিকে ছুটে চলে আসে। ঈশা অবাক হয়ে ভাবছে অয়ন এখানে কি করে এলো। ঈশার কাছে এসে অয়ন বলছে, তুমি ঠিক আছো তো? এখানে কেন আসছো? আমাকে বলে আসতে পারতে তো নাকি? দেখেছো কত বড় একটা ভুল মানুষকে বিয়ে করতে চলেছিলে। চলো আমার সাথে। অয়নের কথা শেষ হতেই আবির ঈশার দিকে এগিয়ে এসে চিৎকার করে বলতে লাগলো, ঈশা এসব কি? তুমি তৃতীয় ব্যক্তি দ্বারা আমাকে অপমান করছো। আমাকে অপমান করার জন্য এই ছেলেটাকে ডেকে এনেছো। আমার সকল বন্ধুদের সামনে আমাকে এইভাবে অপমান না করলে তো পারতে তুমি। ঈশা সোফা থেকে উঠে আবিরের কাছে চলে যায়। আবির কাছে এসে ঈশা আবিরের হাত ধরে অনুনয়ের কণ্ঠে বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি অয়নকে এখানে ডাকিনি। আমার কোনো ইচ্ছেই ছিল না অয়নের দ্বারা আপনার কোনো প্রকার অপমান হোক। ও কেন এসেছে, কি জন্য এসেছে আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, অয়নের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। ঈশা ছলছল দৃষ্টিতে অয়নকে অবাক করে দিল। এ কি সেই ঈশা যার কাছে তার আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই? এ কি সেই ঈশা যে একটু ভুল করার কারণে তাকে আঘাত করতে দুবার ভাবেনি? সত্যি অয়ন অবাক না হয়ে পারে না। অয়ন ঈশার হাত ধরে হ্যাচকা টেনে আবিরের সামনে থেকে তাকে সরিয়ে নিল। অয়নের রক্তবর্ণ ধারণ করা চোখজোড়া প্রকাশ করছে ঈশার কাজে সে কতটা রাগ করেছে। অয়ন অতিরিক্ত রাগে ঈশাকে বলতে লাগলো, এইসব কি বলছো তুমি? ওর সামনে কেন নম্র কণ্ঠে কথা বলছো? ওর মতো একটা বেয়াদব ছেলের সামনে মাথা নত করতে তোমার সম্মানে বাঁচছে না? কেন সহ্য করছো ওকে? ঈশা অয়নের কথা শেষ হতেই অভিমানী কণ্ঠে বলতে লাগলো, একদম চুপ করুন মিস্টার অয়ন চৌধুরী, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই না কোনো বাইরের লোক আমাদের মাঝে কথা বলুক। ঈশার কথাটা অয়নের বুকে আঘাত করলেও অয়ন একটু সামলে নিল নিজেকে। আবির ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ বাহ, নাটক জমে উঠেছে দেখছি। মানে কিসের নাটক? এই যে অয়ন আর তোমার নাটক। এই ছেলে এতটা সাহস পায় কি করে যে আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে চলে আসে? আমি আপনার কাছে ওর ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছি তো। ক্ষমা ক্ষমা করব না আমি। এখন আমি বুঝতে পারছি, আমি নিশ্চয় এ ছেলে তোমার সাথে পূর্বে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তার জন্যেই এই ছেলে তোমার পিছু আসছে। ছি ছি ছি, এ দেহ কতজনকে দিতে ইচ্ছা হয় তোমার? আবির কথাটি শেষ করার আগে অয়ন হুট করে আবিরের কলারে চেপে ধরে। দেয়ালের সাথে আবিরকে চেপে ধরে রাগে ফিসফিসিয়ে বলছে অয়ন, কি বললি তুই? ঈশাকে তোর কি মনে হয় ও রাস্তার মেয়ে? কার সাথে কিভাবে কথা বলতে হয় তা আজ তোকে শিখিয়ে দেব। কথাটা শেষ করেই অয়ন আবিরকে মারতে লাগলো। ঈশা প্রথমত আবিরের কথা শুনে অবাক হয়ে যায়, আরো অবাক হয় অয়নের ব্যবহার দেখে। ঈশা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এছাড়া করার মতো কিছুই হাতে নেই। আবিরকে মার খেতে দেখে আবিরের কয়েকজন বন্ধু দৌড়ে চলে আসে অয়নকে আটকাতে, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়ে যায় অয়নের রাগের কাছে। কয়েকজন অয়নের শার্ট ধরে টানছে, কিন্তু অয়ন তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। মাথায় রক্ত উঠে গেছে তার। আবিরের মুখ থেকেও চেহারার বেশ কিছু জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। ক্লাবের কিছু ছেলে অয়নকে থামাতে গিয়ে আসতেই ঈশা সবাইকে অবাক করে দিয়ে অয়নের হাত ধরে ফেলে। অয়ন মুখ ঘুরিয়ে ঈশার দিকে তাকালো। ঈশা বেশ ছাজালো কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এসব কি হচ্ছে? অয়ন আবিরকে ছেড়ে দিয়ে ঈশার চোখ বরাবর দৃষ্টিপাত করলো। ঈশার ফর্সা উজ্জ্বল বর্ণের চেহারাটা রক্তবর্ণ ধারণ করে আছে, চোখ জোড়া ছলছল।
এর কারণ কি? অয়নের বোধগম্য হচ্ছে না। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে মানে? এই ছেলে আমার সামনে তোমায় নিয়ে বাজে উক্তি করবে আর আমি নীরব থাকবো? হ্যাঁ, থাকবি নীরব। আমাকে নিয়ে যা বলার বলবে ও, ওর সেই অধিকার আছে। তাই না? ঠাস ঠাস। তুই কোন অধিকারে আমার স্বামীর গায়ে হাত তুলেছিস বল, উত্তর দে আমায়। তুই কে আমার যে অধিকার দেখাতে এসেছিস? আমাকে কেউ বাজে কথা শোনালে তোর খারাপ লাগে কেন? ঈশা থাপ্পড় দিতেই অয়ন মাথাটা নিচু করে ফেলল। এই থাপ্পড়টা অয়নের দেহকে মোটেও আঘাত করেনি, এই থাপ্পড়টা অয়নের হৃদয়কে আঘাত করেছে। নিশ্চুপ অয়নের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে গেল। মনে হচ্ছে কেউ অয়নের বুকের মধ্যে থেকে হৃদয়টা বের করে নিয়েছে। অয়নকে নিশ্চুপ দেখে ঈশা আবারও বলতে লাগলো, বেরিয়ে যা এখান থেকে। তুই না আসলে আবির আমার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার সুযোগ পেত না। এই সব কিছুর জন্য তুই নিজে দায়ী। আর কখনো নিজের মুখটা নিয়ে আমার সামনে আসবি না। যদি আমাকে আর কখনো নিজের মুখ দেখাস তো ওই দিন আমার মরা মুখ দেখবি তুই। বেরিয়ে যা এখান থেকে, আর কখনো আসবি না। অয়ন মাথাটা নিচু করে ঈশার কথাগুলো নীরবে শুনছে। আসলে কি বলা উচিত তা জানা নাই অয়নের। বাকরুদ্ধ অয়ন ভাষা হারিয়ে ফেলেছে। আজ একটু নতুন করে চিনতে পারলো ঈশাকে। নতুন এক ঈশা তার সামনে দাঁড়িয়ে আছে। না, অয়ন মানুষ চিন্তা আবারও ভুল করেছে। মাটিতে পড়ে আছে আবির, সবাই ওকে নিয়ে ব্যস্ত। ঈশা অয়নকে চলে যেতে বলেই বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অয়ন মাথাটা নিচু করে অনেক চেষ্টা করছে এই মুহূর্তে এখান থেকে চলে যাবার, কিন্তু না, কিছুতেই অয়ন নড়তে পারছে না। পা জোড়া অবশ হয়ে আসছে, বিন্দু মাত্র শক্তি তার নেই। না, এভাবে হবে না, আমাকে পারতে হবে। অয়ন মাথাটা আলতো করে তুলতেই দেখতে পায় ক্লাবের সকলে তার দিকে তাকিয়ে আছে। নিজের চোখের জল আড়াল করা দায়ী হয়ে পড়েছে আজ। অয়ন নিশ্চুপ হয়ে হনহন করে বেরিয়ে যায় ক্লাব থেকে। ঈশা পাথরের মতো দাঁড়িয়ে রইল। গাড়িতে বসে অয়ন সকলের চোখের আড়ালে নিজের চোখে জল ফেলছে। এতটা কষ্ট এর আগে কখনো হয়নি তার। ঈশা এতটা বদলে গেছে ভাবতেই বুকের বাঁ পাশটা কেঁপে ওঠে। একটিবারের জন্য চিন্তা করলো না যে কেন আমি ওর অপমান সহ্য করতে পারি না? আমার সামনে ওকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে আর আমি নিশ্চুপ থাকবো? এটা কি আদৌ সম্ভব? ভালোবাসার মানুষকে কেউ ছোট করে কথা বললে নিজেকে সামলানোর ক্ষমতা আমার নেই। হ্যাঁ, এটাই আমার ব্যর্থতা। তবে আজ ঈশা আমাকে সত্যি বুঝিয়ে দিয়েছে ভালোবাসা কতটা অপরাধ। আরে আমি তো ওর চোখের আড়ালে ওর পিছনে পিছনে এসেছি যাতে করে ওর কোনো বিপদ না হয়। একটিবারও বুঝলো না পাগলিটা। কেড়ে নিল ওর সামনে আসার সব অধিকার। সত্যি তো আমার সে অধিকার কখনো ছিলই না যার পিছনে আমি ছুটেছি। একটা দীর্ঘশ্বাস ফেলল অয়ন। মাসে এসে নিজের রুমে বসে বসে ঈশার কথা ভাবছে সে। না, এভাবে বসে থাকলে চলবে না, ভুলতে হবে ঈশার করা পরম যত্নে করা আঘাতের কথা। অয়ন সোফা থেকে উঠে দাঁড়াতেই তার রুমে চলে আসে ফারজানা। ফারজানা অয়নের রুমে আচমকা অয়নকে দেখতে পেয়ে একটু ঘাবড়ে যায়। অয়নও ফারজানাকে এখানে দেখে একটু অবাক হয়। ফারজানা অয়নকে উদ্দেশ্য করে কাপা গলায় বলল, তুই এখনো এলি? অয়ন সাধারণ ভঙ্গিমায় জবাবে বলল, এই তো একটু আগে এসেছি। কিন্তু কেন? তুই কোথায় ছিলি বিকাল থেকে? অফিসে ছিলাম। কেন, কি হয়েছে? মিথ্যা বলছিস কেন? তুই অফিসে ছিলি না, তুই নাইট ক্লাবে ছিলি। সেখানে একটা বকাটে ছেলের সাথে তোর মারামারি হয়েছিল, আর সেই মারামারিতে তোর হাত কেটে যায়, হাত থেকে রক্ত বের হয়। কিন্তু তুই এতটাই ব্যস্ত ছিলি যে তোর আঘাতটা একটা বারের জন্য তুই খেয়াল করিসনি। রক্ত বের হয়ে শুকিয়ে গিয়েছে। তুই জানলি কি করে? আইডিয়া করে বললাম। হা হা হা। ঠিক বলেছিস। আর কিছু হয়েছে? না না, আর কিছু না। কি হবে? আজব। ঠিক বলছি তো? আরে একদম ঠিক বলেছি, কিছু হয়নি। আর মিথ্যা অভিনয় ভালো করতে জানিস। ঈশা তোকে থাপ্পড় মেরেছে, সবার সামনে তোকে অপমান করেছে। হায়রে মানুষ, যাকে অপমান থেকে রক্ষা করতে গিয়েছিলি সে তোকে নিজেকে অপমান উপহার দিল। ফারজানার কথাগুলো অয়নকে আবারও মনে করিয়ে দিল কিছুক্ষণ আগের কথাগুলো। অয়ন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে পাথরের ন্যায়। ফারজানা অয়নের মুখে হাত রেখে মাথাটা উঁচু করে বলতে লাগলো, আর কত অপমান সহ্য করবে তুই? আর কতটা সহ্য শক্তি আছে তোর মধ্যে? কি করব? ও তো একটা পাগলি, না বুঝে আমায় ভুল বুঝে, তাই বলে কি ওকে ছেড়ে দিব?
এক ভুল আমি দুবার করি না, ওকে ছাড়া অসম্ভব। একটা সময় ঠিক বুঝবে। ফারজানা অয়নের কথাতে বেশ বিরক্ত হলো। চরম বিরক্তি নিয়ে ফারজানা হনহন করে চলে যায় অয়নের রুম থেকে। ফারজানা চলে যেতেই অয়ন ব্যালকনিতে চলে আসে। ক্লাব থেকে অয়ন চলে যেতেই ঈশা চোখ মুছে ফেলল। আবিরের দিকে ঘৃণ্য দৃষ্টিপাত করলো সে। আবির ঈশার দিকে এগিয়ে এসে কর্কশ গলায় বলে উঠল, এসব প্ল্যান করে এসেছো তাই না অয়ন? তোমার কি হয় আমি বুঝি না ভেবেছো রাস্তার মেয়ের মতো যাকে পাস তাকে কাছে? আবিরকে অবাক করে দিয়ে থামিয়ে দিল ঈশা ঠাস ঠাস। ব্লাডি রাস্কেল, তোর মন মানসিকতা যে কোন লেভেলের তা আমি অনেক আগে থেকেই জানতাম। ভেবেছিস কি আমি প্রপার রিসার্চ না করেই তোর কথা মতো এখানে এসেছি? আমি এখানে এই জন্যই এসেছি, তার কারণ আমি দেখতে চেয়েছি অয়ন আমাকে সত্যিই ভালোবাসে কিনা। জানিস আমি ওকে একটিবারের জন্য বলি নাই কিছু, হৃদয়ের টান বলে কথা আছে, ছুটে চলে আসে আমার কাছে। উপস, ভুল করেছি, আমি তোকে আরেকটু মার খেতে দেওয়া উচিত ছিল। তাহলে দ্বিতীয়বার আর আমায় ছোট করে কিছু বলার সাহস পেতিস না। মানে হলো অয়নকেও আমি পাগলের মতো ভালোবাসি, কিন্তু এটা করার জাস্ট একটা কারণের জন্য। আমি ওর কাছে নিজেকে প্রকাশ করতে পারছি না। যদি কারণটা মিথ্যে প্রমাণ হয় তবে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আর তোর সাথে এইসব নাটক এই জন্যই করেছি যাতে করে অয়ন কষ্ট পায়। জানিস সোনাকে যতটা পোড়াবি ততটা খাঁটি হবে। কাকে কি বলছি, তোর মতো মাথা মোটা এসব বুঝবে না। ফারদান আমার সামনে ভুল করেও আসার সাহস করিস না। অয়ন তো কিছুই না, ওর থেকেও 1000 গুণ বেশি ডেঞ্জারাস আমি। গট ইট? ঈশা হন হন করে ক্লাব থেকে বেরিয়ে গেল। আবিরও তার সব বন্ধুরা থ হয়ে দাঁড়িয়ে রইল। কারো মুখে কোনো শব্দ নেই। ঈশা কি করে গেল তা কারোর বোধগম্য হলো না। ঈশা যাবার কয়েক মিনিট পর আবিরকে উদ্দেশ্য করে তার বন্ধু বলল। আবির গালে হাত রেখে রহস্যময় হাসি দিয়ে বলল, প্ল্যানের মতো হয়নি তো কি হয়েছে? এরকম থেকেও মারাত্মক প্ল্যান বানিয়ে ফেলেছি। আজকে ব্যবহারের ফলাফল কি হতে পারে ঈশাকে তা হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি। ঈশা রিকশায় বসে ফোনটা বের করে একটা নাম্বারে ডায়াল করলো। 2-1 বার রিং হতেই কলটা পিক করা হলো। ঈশা ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, ডকুমেন্টসটা কি আমি আদৌ পাবো? ওপার থেকে মৃদু কণ্ঠে কেউ বলতে লাগলো, হ্যাঁ, আসলে আজ আমাদের বেবিটা অসুস্থ হয়ে পড়েছে, তাই ওকে নিয়ে ডক্টরের কাছে এসেছি। এই জন্যই আমি আসতে পারিনি। সরি, কাল দেখা করব। জাস্ট শাট আপ, ওকে? কাল কাল করে আমার মাথা খারাপ করে দিচ্ছ তুমি। দিনের পর দিন লোকটাকে আঘাত করতে করতে আমি ক্লান্ত। বেঁচে থাকার ইচ্ছেটুকু এবার হারাতে বসেছি। যদি সত্যি সত্যি কাল আমার সাথে দেখা না করো তো তার পরিণাম তোমার জন্য খুব একটা ভালো হবে না। রাখছি আমি। কথাটা শেষ করতেই কলটা কেটে দিল ঈশা। এতটা বিরক্তি লাগছে যা বলে বোঝানোর মতো নয়। ঈশা আপন মনে বলতে লাগলো, তুই এমন কেন? ক্লাবের সবার সামনে দুটো চর বসিয়ে দিয়ে বলতে পারতিস তো আমাকে ভালোবাসিস। জোর করে ওখান থেকে নিয়ে আসতে পারতিস তো। তা না করে আমার কসম শুনে চুপ করে চলে এলি কেন? মুখটা তো বন্ধ করা যেত। তুই তো সব পারিস। কেন এমনটা সব এলোমেলো হলো সবকিছু? তোকে অপমান করে আমি নিজে কষ্ট পাই। কেন তুই এমন করলি? বারবার ইচ্ছে করে সবকিছু মিথ্যে ভেবে তোর বুকে মাথা রেখে বাকিটা পথ চলতে, কিন্তু পারছি না নিজের মনকে বোঝাতে। সকালে ঈশা অফিসে এসে নিজের ডেস্কে বসে কম্পিউটার ওপেন করে কাজ করতে লাগলো। শুধু কাজ না, অপেক্ষা করছে অয়নের আসার। ঈশা বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে অয়ন এলো কিনা। কাজে মন বসাতে ব্যর্থ হচ্ছে বারংবার। অপেক্ষার এক একটি প্রহর বড্ড যন্ত্রণাময়। ঈশা আর অপেক্ষা করতে পারল না। ঈশা দেখতে পেল অয়নের সেক্রেটারি মিস্টার গোমস কেবিনের দিকে যাচ্ছে। ঈশা ডেস্ক থেকে উঠে কেবিনের সামনে গিয়ে মিস্টার গোমসকে উদ্দেশ্য করে বলল, মিস্টার গোমস, অয়ন স্যার কি আজ আসবে না অফিসে? মিস্টার গোমস সাধারণ ভঙ্গিমায় জবাব দিল, না স্যার আজকে আসবে না। মিস্টার গোমসের উত্তর শুনে ঈশার মন খারাপ হয়ে গেল। ঈশার মিস্টার গোমসকে আবারও প্রশ্ন করে বসলো, আচ্ছা উনি কেন আসবেন না? শরীর ঠিক আছে তো? তা তো বলতে পারবো না ম্যাম, তবে স্যারের ব্যক্তিগত ব্যাপারের সম্পর্কে তিনি কাউকে কিছু বলেন না। জানি সেটা। আচ্ছা কবে আসবেন তা কি জানেন? জি না ম্যাম, স্যার ডিস্টার্ব মাইন্ডে আছে। এত প্রশ্ন করলে উনি রাগ করবেন, তাই জিজ্ঞেস করি নাই। ও আচ্ছা, ধন্যবাদ। ঈশা মন খারাপ করে নিজের ডেস্কে এসে বসে পড়ল। ডেস্কে বসে ভাবছে ঈশা হয়তো তার অপমানের জন্য অয়ন আসেনি। অয়নকে না দেখলে তো তার মনের তৃষ্ণা মিটিবে না,
কি করা যায়? আর মনে ভাবছে ঈশা, না অয়নের বাসায় যেতে হবে, তা না হলে এই ছেলে আসবে না। অনেক রাগী, বদ মেজাজি, অভিমানী, ঘাটতেরা লোক একটা। যা চাই তাই পেতে হবে। অভিমান করলে তো হয়েছে, কারোর কথাই শোনে না সে। কথাগুলো ভাবতে ঈশার ফোনে একটা মেসেজ চলে আসে। ঈশা ফোনটা হাতে নিয়ে দেখে কাল রাতে তার সাথে কথা বলেছে সেই মেসেজ করেছে। ঈশা ফোনটা হাতে নিয়ে দেখে কাল রাতে যার সাথে কথা বলেছে সেই মেসেজ করেছে। মেসেজটা আসতেই গলার হাস্যোজ্জ্বল চেহারাটা কালো হয়ে যায়। মেসেজে একটা অ্যাড্রেস ছিল আর লেখা ছিল বিকেল 4টায়। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলল। আল্লাহ যেন সব ঠিক করে দেওয়ার এটাই তার শেষ আশা। বিকেল 4টার দিকে ঈশা অফিস থেকে বেরিয়ে চলে যায় মেসেজের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী। অনেক আগে থেকেই একটা লোক তার জন্য অপেক্ষা করছে। ঈশা সেই লোকটিকে দূর থেকে দেখেই চিনতে পেরে যায়। এর আগেও তাদের দেখা হয়েছে। ঈশাকে দেখতে পেয়ে সেই মানুষটি ঈশার দিকে এগিয়ে আসে। ঈশা তাকে সরাসরি প্রশ্ন করে ফেলল, এনেছো ওইসব? আমি কি করে তোমার কথা বিশ্বাস করব? ওইসব তো মিথ্যেও হতে পারে। আমার কাছে কল রেকর্ডও আছে, তাও একদম নতুন, কিছুদিন আগে কথা হয়েছে। সেটা চলবে? এর থেকেও বেশি কিছুর প্রয়োজন আমার, তবেই বিশ্বাস করব আমি। আচ্ছা, তুমি তো একজন নারী, একজন নারীর কাছে তার সম্মানের চেয়ে বড় আর কি হতে পারে? এখন বলো তো, একজন নারীর নিজের সবচেয়ে দামি জিনিস তার সম্মান নিয়ে কি মিথ্যা বলতে পারে? বিশ্বাস করো, আমি নিজের জন্য কিছু চাই না, শুধু আমার। জানি, আমি আর বলতে হবে না, এইবার দাও, আমি দেখতে চাই। এতক্ষণ ঈশা যার সাথে কথা বলেছে সে হলো হৃদিতা। হৃদিতা ঈশার হাতে একটা ফাইল দিল। ঈশা ফাইলটা খুলতেই দেখতে পেল কিছু আপত্তিকর ছবি। ঈশা একটু অবাক হলো। একে একে সবগুলো পিক দেখলো সে। সবগুলোতে অয়ন আর হৃদিতাকে বেশ খোলামেলা দেখা যাচ্ছে। ঈশা পিক দেখা শেষ করে পরের পাতা উল্টে দেখলো একটা প্রেগন্যান্সি রিপোর্ট। এই রিপোর্টটা ঈশাকে বাকরুদ্ধ করে দিল। রিপোর্ট কার্ডে পিতা হিসেবে অয়নের সাইন। ঈশার চোখ জোড়া ছলছল জলে সিক্ত। ঈশাকে উদ্দেশ্য করে হৃদিতা বলল, দেখছো ঈশা, আমি কোনো মিথ্যা বলি নাই। নয়ন সত্যি আমার বাচ্চার বাবা। প্রয়োজন শেষ হয়ে যাওয়াতে ও বদলে গেছে। ঈশা হৃদিতার কথা শুনে মৃদু হেসে ফেলল। ঈশার এই হাসির কারণ হৃদিতার কাছে অজানা। হৃদিতা কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে। ঈশা ফাইলটা বন্ধ করতে করতে বলল, আরে থুর, তোমাকে আমি বলেছি পাকা প্রমাণ দিতে, যাতে করে অয়ন চৌধুরীর চোখের সামনে গিয়ে আমি বলতে পারি যে অন্যের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের চরিত্র ঠিক করতে আরো অনেক হিসাব নিতে হবে আমায়। কিন্তু এই প্রমাণগুলো অয়ন দেখলে হেসে উড়িয়ে দেবে, এগুলোর কোনো মূল্য নেই। ঈশা কথা শেষ করতেই হৃদিতার হাতে ফাইলগুলো তুলে দিয়ে মুখ ভেঙচি কেটে চলে যেতে লাগলো। হৃদিতা ছলছল চোখে ঈশার পিছন দিকে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলল, ঈশা, বিশ্বাস করো আমায়, আমি কোনো মিথ্যা বলছি না, সব সত্যি করে বলছি আমি। আমার এই অসময়ে আর কেউ না হোক, তুমি আমার পাশে থাকো প্লিজ। ঈশা একটু থেমে দাঁড়িয়ে পড়ল। এই মেয়েটা যদি সত্যিই বলে থাকে তবে আমার উচিত ওর সাহায্য করা, আর যদি এই মেয়ে মিথ্যে বলে থাকে তো ওর অবস্থা আমি। কিন্তু এই মেয়ের কথাগুলো আমার বিশ্বাস করতে মন চায় না। বারবার মনে হচ্ছে এর প্রতিটা কথাই মিথ্যে, মিথ্যে দিয়ে গাথা অয়নের সাথে ওর প্রেমের গল্প। একটা তো উপায় আছে সত্যিটা প্রমাণ করার, কিন্তু সেই উপায়টা কি? আনমনে কথাগুলো ভাবছে ঈশা। ঈশাকে থমকে যেতে দেখে মনে মনে আনন্দিত হলো হৃদিতা। হৃদিতা ভাবছে ঈশা হয়তো তার কথা বিশ্বাস করেছে। হৃদিতা ঈশার দিকে একটু এগোতেই ঈশা মুখ ঘুরিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। ঈশা হৃদিতাকে উদ্দেশ্য করে ভীষণ শান্ত গলায় বলল, আচ্ছা, তোমার কথাগুলো সত্যি আমি বিশ্বাস করলাম, আর আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু একটা শর্ত আছে আমার, আর আমার শর্তে তোমাকে রাজি হতে হবে, তবে আমি তোমাকে সাহায্য করব। ঈশার কথাগুলো হৃদিতার মনের মধ্যে ঝড় তুলে দিল। এই তো সব ঠিক হয়ে যাচ্ছিল, তবে এখন কেন ঈশা আবার শর্ত জুড়ে দিল? কি শর্ত? হৃদিতা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল। ঈশা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জবাব দিল, আরে তেমন কিছু না, আমার ডিএনএ টেস্টের রিপোর্ট লাগবে, যেখানে স্পষ্ট প্রমাণ হবে যে তোমার সন্তান অয়নের সন্তান। একবার প্রমাণ হয়ে যাক, তারপর দেখো কি কি করতে পারে এই ঈশা। ডিএনএ টেস্ট? সেটার কি প্রয়োজন?
আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? একদমই না। তোমার কথা বিশ্বাস করে আমি অয়নকে আর আঘাত দিতে চাই না। তবে যদি সত্যি হয় রিপোর্ট, তাহলে অয়ন তার জন্য শাস্তি পাবে। ওকে, এই নাও তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট, দেখো কি আছে এতে। কথা শেষ করতেই হৃদিতা ফাইল থেকে ডিএনএ টেস্টের রিপোর্টটা ঈশার হাতে তুলে দিতেই ঈশা রিপোর্ট কার্ডটা ছিঁড়ে ফেলল। হৃদিতা ঈশার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা কি করলো ঈশা, ভাবাচ্ছে তাকে। হৃদিতার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল ঈশা, এটাতে হবে না, আমি নিজে টেস্ট করাবো। মানেটা হলো আমার সাথে এক্ষুনি তোমার হসপিটালে যেতে হবে, ডিএনএ টেস্ট করাতে হবে এই বাচ্চার, রিপোর্ট বলবে বাকি কথা। রাজি তো তুমি? হৃদিতা নিশ্চুপ হয়ে যায়। কি বলবে ভেবে পাচ্ছি না সে। ঈশা তো টেস্ট করালে সত্যিটা জেনে যাবে, তখন কি হবে? হৃদিতা একটু চুপ করে ঈশাকে উদ্দেশ্য করে বলল, চলো। মিস্টার গোমসকে কল করে ভীষণ বিচলিত অয়ন। মিস্টার গোমসের থেকে ঈশার খবর জানতেই উনি অয়নকে বলল ঈশা চলে গেছে অনেক আগেই। অয়ন কথাটা শুনে বিচলিত হয়ে যায়। অয়ন ফোনটা রেখে আনমনে চিন্তা করতে লাগলো। অয়ন, ঈশাকে আবির আবার ডেকে নিল না তো? জেদ করে ও আবার আবিরের কোনো খারাপ চালে ফেসে গেল না তো? ওই আবিরের তো চরিত্রও ভালো না। জোর করে যদি ঈশার উপর, ঈশার তো এসব পছন্দ নয়। আমি কি যাব ঈশার খোঁজে নাকি যাব না? ঈশা তো আমায় দেখতে পেলে আবারও অপমান করবে। করুক অপমান, আমি সহ্য করে নিব, তবু ঈশার ক্ষতি হতে দিব না। অয়ন গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। ঈশার ফোনে জিপিএস ছিল, তাই ঈশাকে খুঁজে বের করতে বেগ পেতে হয় না অয়নের। অয়ন গাড়ির জিপিএস ট্র্যাকিং অন করে গাড়ি স্টার্ট করলো। ঈশা হৃদিতাকে ডক্টরের চেম্বারে রেখে বাইরে চলে আসে। রিপোর্ট রেডি করতে বেশি টাইম লাগে না। ঈশা বাহিরে বসে অপেক্ষা করছে। কিছু সময় পর ডক্টর ঈশাকে ডেকে পাঠায়। ঈশার মনের মধ্যে অজানা ভয় নিয়ে চেম্বারে প্রবেশ করলো। সত্যি যদি অয়ন হৃদিতার বাচ্চার বাবা হয়, তবে এই জীবনে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করার মতো ক্ষমতা আমার হবে না। চেম্বারে ঢুকতেই ঈশা দেখতে পেল ডক্টর রিপোর্ট চেক করছে। ঈশা তার সামনে বসে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলতে লাগলো, ডক্টর, রিপোর্ট কি পজিটিভ? ডক্টর মৃদু কণ্ঠে বলল, জি, অয়ন হলো হৃদিকার সন্তানের বাবা। কথাটা ঈশার কানে পৌঁছতেই তার চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হৃদিতা মনে মনে যে বড্ড খুশি হয়েছে তা তার চোখ দেখলেই বোঝা যায়। ঈশা চোখ মুছে ফেলল। হৃদিতা ঈশাকে উদ্দেশ্য করে বলল, আমি বলেছিলাম তোমায়, কিন্তু তুমি আমার কথা। ঠাস ঠাস সম্পূর্ণ কথা বলার সুযোগ ঈশা দিল না। তার আগেই সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদিতার গালে। হৃদিতা এই থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। হৃদিতা থাপ্পড় খেয়ে একদম নিশ্চুপ হয়ে যায়। ঈশা হৃদিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার চোখের জল এই রিপোর্ট দেখে আসেনি। আমার চোখে জল এসেছে এটা দেখে যে যেই মানুষটা তোকে এতটা সময় পাগলের মতো ভালোবাসতো, বিশ্বাস করত, আজ তুই সেই মানুষটির নামে এত বড় মিথ্যা বলে সবার সামনে তাকে ছোট করছিস। লজ্জা করে না তোর? ইচ্ছে করছে তোকে। ঈশা কোনো কথা না বলে হৃদিতার চুলগুলো ধরে হৃদিতার গালে চড় বসিয়ে দিতে লাগলো। ঈশা অতিরিক্ত রাগে গজগজ করতে করতে বলছে হৃদিতাকে উদ্দেশ্য করে, তোর একটা কথার বিনিময়ে অয়নকে অনেক আঘাত করে ফেলেছি আমি। কেন এই নোংরা খেলা খেলেছিস তুই? ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? যা যা বলবি তাই তাই বিশ্বাস করব? বোকা তুই। আমি জানতাম তুই কোন চাল ঠিক চালবি, তাই তোকে এখানে এনেছি। যে ডক্টরকে তুই কিনতে চেয়েছিস জানিস কে সে? আমার বান্ধবী। ও তো আমায় বলেই দিয়েছে সব। তোকে তো ইচ্ছে করছে মেরে ফেলি আমি। ঈশা হৃদিতাকে আঘাত করেই চলল। ঈশার বান্ধবী মিলি দৌড়ে এসে ঈশাকে শান্ত করার চেষ্টা করলো। মিলি, ছাড় বলছি আমায়। আমার মাথায় রক্ত উঠে গেছে, ছেড়ে দে আমায়। ঈশা, একটু শান্ত হয়ে যা প্লিজ, ওকে ছেড়ে দে। এত বড় পাপ করে এমনি এমনি রেহাই পেয়ে যাবে? ইম্পসিবল। ঈশা পুলিশকে কল করে। পুলিশ আসার পর ঈশা হৃদিতাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ হৃদিতাকে নিয়ে যেতেই ঈশা মিলিকে উদ্দেশ্য করে বলল, আজ তুই না থাকলে আমি কখনো সত্যিটা জানতে পারতাম না। অনেক ধন্যবাদ তোকে। আরে দূর, এটা আমার দায়িত্ব ছিল। এখন বল সামনে কি করবি? ঈশা মুচকি হেসে জবাব দিল, আর করব, অয়নের জীবনটা টানা টানা করে দিব আর কি। অয়ন জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে এগোচ্ছে। হঠাৎ করে অয়ন দেখতে পেল যে জিপিএস কাজ করছে না। ঈশার ফোন কোনো সিগন্যাল দিচ্ছে না। অয়ন লাস্ট লোকেশন অনুযায়ী চলতে লাগলো। শেষ সিগন্যাল এসেছে হাসপাতাল থেকে। অয়ন হাসপাতালের সামনে গাড়ি পার্ক করলো। গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতরে এসে অয়ন ঈশাকে খুঁজতে লাগলো।
অয়ন একজন নার্সকে ঈশার ছবি দেখিয়ে বলল, আচ্ছা, আপনি কি এই মেয়েকে এখানে দেখেছেন? নার্স ভালো করে ছবিটা দেখে অয়নকে জানালো। না। অয়ন উত্তরটা শুনে মুখটা মলিন করে আবারও খুঁজতে লাগলো ঈশাকে। অয়ন ঈশাকে খুঁজছে, এমন সময় অয়নের ফোনে ইফতির কল চলে আসে। অয়ন কলটা পিক করতেই, অয়ন তুই কোথায় আছিস এখন? কেন, কি হয়েছে? হৃদিতাকে পুলিশ নিয়ে গেছে। ঈশাকে আবির নামে একজন খুঁজতে এসেছে অফিসে। আবির একা না, ওর সাথে অনেকগুলো ছেলেও ছিল। একজন আরেকজনের সাথে কথা বলছিল। ওরা একটা ঠিকানা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। ইফতি ভাই বল, কি ছিল সেই ঠিকা? একটু মনে করে বল প্লিজ, আমার ভয় হচ্ছে ভীষণ। আরে গ্রিন প্যালেসের পরে যে একটি নাইট ক্লাব আছে না, আরে কি যেন নাম। অয়ন ফোনটা কেটে দিল। যা বোঝার তা বোঝা হয়ে গেছে। অয়ন গাড়ি নিয়ে দ্রুত গতিতে ড্রাইভ করতে লাগলো। অয়ন মনে মনে ভাবছে, আজ আবির যদি ঈশার সাথে একটুও মিসবিহেভ করে তো ওকে শেষ করে ফেলবো আমি। অয়ন গাড়ি নিয়ে নাইট ক্লাবে পৌঁছতেই দেখতে পেল কেউ নেই এখানে। মনে হচ্ছে সব কি বন্ধ। অয়ন ক্লাবে ঢুকতেই দেখতে পেল একজন লোক বসে আছে। অয়নকে দেখতে পেয়ে লোকটা অয়নকে উদ্দেশ্য করে বলল, এই কাকে চাই? অয়ন কোনো কথা না বলে ওই লোকটার দিকে এগিয়ে আসলো। লোকটি বসা থেকে উঠে দাঁড়িয়ে অয়নকে আবারও জিজ্ঞাসা করলো, কি চাই তোর? তোর বন্ধু আবিরকে চাই। কোথায় আছে জানোয়ারটা, বল আমায়। মানে তোর জীবনের কি প্রতি কোনো মায়া নেই? ভালো চাইলে কেটে পড়। অয়ন লোকটির কথা শুনে তাচ্ছিল্যকর হাসি দিল। অয়ন লোকটার শার্টের কলার চেপে ধরে থুতনির নিচের দিকে নিজের গানটা চেপে ধরল। লোকটা ভয়ে কাবু হয়ে কাপা কাপা গলায় বলতে লাগলো, আবির উপরে আছে, প্লিজ আমায় কিছু করবেন না। অয়ন লোকটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে উপরে চলে আসে। উপরে আসতেই অয়ন যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অয়ন দেখতে পায় আবির মাদক আসক্ত অবস্থায় একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় রয়েছে। অয়নকে আচমকা দেখতে পেয়ে আবির বেশ শঙ্কিত হয়ে যায়। আবির অয়নকে উদ্দেশ্য করে বলে, এখানে কি চাস তুই? কি জন্য এসেছিস এখানে? অয়ন আবিরের কোনো কথার জবাব না দিয়ে ছলছল চোখে দৌড়ে আবিরের কাছে গিয়ে আবিরের গলায় চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, ঈশা কোথায়? আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়নের দিকে। এ কি বলছে অয়ন? ঈশা কোথায় তা আমি জানবো কি করে? আবির কিছু বলতে যাবে এমন সময় অয়ন আবিরের মুখের মধ্যে গানটা চেপে ধরে রাগে ফিসফিসিয়ে বলল, যদি মিথ্যা বলিস তবে যে কি কি হতে পারে আশা করি জানা আছে তোর। আবির ভয়ে কাঁপছে। কাপা কাপা গলায় বলল আবির, বিশ্বাস করো অয়ন, আমি ঈশার সম্পর্কে কিছুই জানি না। আমি ওকে খুঁজতে গিয়েছিলাম ঠিক, তবে পাইনি ওকে। বিশ্বাস করো, আর কোনো দিন ঈশার দিকে তাকাবো না, ওর কোনো ক্ষতি করার চেষ্টাও করব না আমি। ক্ষমা করে দিও। আবিরের কথা অয়নের কতটুকু বিশ্বাস হয়েছে তা আবির জানে না। তবে অয়ন আর কিছু না বলে আবারও আবিরকে আঘাত করতে লাগলো। কিছু সময় মারপিটের পর অয়ন আবিরকে উদ্দেশ্য করে বলল, ঈশার কিছু হলে তোদের সব কয়টাকে কুকুরের মতো মারবো, দোয়া কর ঈশা যেন ঠিক থাকে। কথাটা বলে অয়ন ক্লাব থেকে বেরিয়ে যায়। বুকের মধ্যে অদ্ভুত এক ব্যথা অনুভব করছে অয়ন। অয়ন গাড়ি ড্রাইভ করে আর ঈশার কথা ভাবছে। কোথায় আছে? ঠিক আছে তো? ওর কোনো বিপদ হলো না তো? বারবার ঈশাকে নিয়ে নানান রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। অয়ন কিছু দূর যেতেই হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। অয়ন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো ফারজানা কল করেছে। অয়ন কলটা পিক করলো না। অয়ন আবারও দেখলো কল এসেছে তার ফোনে, তবে এই কলটা ফারজানার না, তার বাবা করেছেন। অয়ন কলটা পিক করতেই তার বাবা ভীষণ কর্কশ গলায় বলল, কোথায় যাচ্ছিস তুই? এক্ষুনি বাসায় আয়। বা অয়নকে কিছু বলার সুযোগ দিল না তার বাবা। মুখের উপর কলটা কেটে দিলেন উনি। অয়ন কিছুটা বাধ্য হয়ে বাসার দিকে গাড়িটা ঘুরিয়ে নিল। অয়ন গাড়িটা দ্রুত ড্রাইভ করে বাসায় চলে আসে। কি জন্য বাবা ডেকেছে তা দেখার পর আবার বেরিয়ে যাবে সে। অয়ন বাসার সামনে গাড়িটা পার্ক করে বাড়ির মধ্যে ঢুকতেই দেখতে পেল ঈশা সোফায় বসে আছে আর সবাই গল্প করছে। ঈশাও হাসাহাসি করছে। অয়ন ঈশাকে দেখতে পেয়ে থ হয়ে যায়। পাথরের মতো দরজায় হেল দিয়ে দাঁড়িয়ে রইল সে। ঈশা হঠাৎ করে অয়নকে এমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। অয়নের ছলছল চোখ জোড়া প্রকাশ করছে তার মনের মধ্যে থাকা ভয় আর ভালোবাসা। ঈশা অয়নকে দেখতে পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। অয়নের দিকে দুপা এগোতেই অয়ন বেশ ঝড়ের বেগে ঈশার দিকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। ঈশা একটু অবাক হয়ে যায় অয়নের এমন ব্যবহারে। কি হয়েছে ওর?
মনে হচ্ছে এতক্ষণ ভয় পেয়েছিল ভীষণ। ঈশা অয়নকে উদ্দেশ্য করে মৃদু গলায় বলল, কি হয়েছে? কি জন্য ভয় পাচ্ছ তুমি? কোথায় ছিলে বিকেল থেকে? আমি পাগলের মতো খুঁজেছি, বুঝবে না এসব? জানো তো অপমান করতে। আবির আসলে যে কি ওই। চুপ করো। ওই আবির যেমনই হোক, আমার সমস্যা কি? আমার সমস্যা তো তোমাকে নিয়ে, তুমি ঠিক থাকলেই চলবে। ঈশা শক্ত করে জড়িয়ে ধরে আছে অয়নকে। অয়ন ঈশার হাত জোড়া আলতো করে ছাড়িয়ে নিয়ে বলল, আপনাকে ভালোবাসা বারণ। কেন? আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন, এটাই তার কারণ। উফ রে, আর আপনি তো আমায় অনেক সুখ দিয়েছেন, তাই না? তাই আপনার করা লাগবে না, অনেকেই আছে লাইনে, পাত্তা দিচ্ছি না। কি? বিয়ে তো আমি তোমায়ই করব, আর সব কিছুর শোধ তুলব। ঈশা আর অয়ন একসাথে বাড়ির ভিতরে চলে আসে। ঈশা আর অয়নের খুশিতেই তাদের বিয়ে ঠিক করা হলো। আসল ভালোবাসায় পূর্ণতা চাই, আর এই ভালোবাসা তো পূর্ণতা পাওয়ারই ছিল। রিদিতা জেল থেকে বেরিয়ে যায় ঠিক, তবে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আবিরেরও তেমন কোনো খোঁজ অয়ন বা ঈশা রাখেনি। আসলে রাখার কোনো প্রয়োজনই পড়েনি। ভুল বোঝাবুঝি সৃষ্টি তখনই হয় যখন মানুষ নিজের জায়গা থেকে অন্যকে বিচার করে। অয়ন অতীতের কথা ভুলে নতুন করে জীবন গুছিয়ে নিল। অতঃপর আর কি, বিয়ের পরের ভালোবাসার রাগ ঝগড়া আর ভালোবাসার খুনসুটি করেই সুখে দিন কাটতে লাগলো অয়ন আর ঈশার। আপনারা সবাই অয়ন আর ঈশার জন্য দোয়া করবেন। নিজেরা ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনারা প্রিয়জনদের। শুরু থেকে শেষ পর্যন্ত যারা পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমাপ্ত।